সম্মানিত দর্শক, প্রধানমন্ত্রীর চেয়ারে বসে জনাব তারেক রহমান তিনি যে কাজগুলো করে যাচ্ছেন এগুলোর পরিণতি কি? তিনি কি খুব ভালো কাজ করছেন নাকি একের পর এক ভুল করছেন? তিনি কি আই হ্যাভ এ প্ল্যান আর উই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যান অনুযায়ী দেশকে একটা নতুন গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য, এদেশের কল্যাণ সাধনের জন্য, এদেশকে বিশ্বে মর্যাদার আসনে বসানোর জন্য অবিরত যে চেষ্টা, সে চেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন এবং সেখানে তিনি সফল হবেন, এরকম কিন্তু লক্ষণ আপনারা দেখতে পাচ্ছেন? নাকি সেই একই কাজ 2001 থেকে 2006 তার সরকারকে কেন্দ্র করে, মানে সাবেক বিএনপি সরকার, তার ওই সময় যেটা সার্কেল ছিল 2001 থেকে 2006, সেই সার্কেলকে কেন্দ্র করে ওই সময়টিতে তিনি যে কর্মগুলো করেছেন সেই একই কর্মকে এখন তিনি করছেন? বা ওই সময়ের কর্মগুলো যা কিছু তিনি করেছিলেন সেগুলোকে তিনি কি মনে করছেন যে এগুলো আসলে বর্জন করা উচিত, ঘৃণা করা উচিত, নাকি ঠিক সেগুলোরই আদলে একটা লেটেস্ট একটা ভার্সন, এআই ভার্সন 2001 থেকে 2006 একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভার্সন কি এখন চলছে? আর এভাবে যদি চলতে থাকে তাহলে আগামী 6 মাস পরে, 3 মাস পরে কি হবে? আমি আজকের ভিডিওটি করছি জুন মাসের প্রথম সপ্তাহে। তো যদি জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাস ধরেন, আমাদের দেশে অক্টোবর মাসে রাজনীতির যাকে বলা হয় অনেকগুলো গ্রহ নক্ষত্র এই সময়টিতে তারা একটা সেটেলমেন্টে চলে আসে। কারোর জন্য বৃহস্পতি, কারোর জন্য শনি, কারোর জন্য রাহু, অক্টোবর মাসে, প্রতি বছর অক্টোবর মাসে। আর নভেম্বর মাসে, ডিসেম্বর মাসে পুরো পরিস্থিতি ঘোলাটে হয়ে যায় আর সিদ্ধান্তগুলো, অকারেজগুলো ঘটে, পরিবেশ পরিস্থিতি তৈরি হয় ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। আমাদের ইতিহাসের 100 বছর ইতিহাস দেখেন, যত ঘটনার এগুলোর বীজ বপিত হয়েছে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাসে, এই 3 মাসে। আর অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাসে বীজ তৈরি হয়েছে, শীষ তৈরি হয়েছে, আর ওটা বপন করা হয়েছে ওই সময়টা। তার দুর্ঘটনাগুলো যা কিছু ঘটেছে আমাদের দেশে সব হলো মে, জুন, জুলাই, এই সময়টাতে। মে, জুন, জুলাই মাসে, আগস্ট মাসে আর একটু বাড়ে, মানে আগস্ট মাসে একদম এক্সট্রিম পর্যায়ে গিয়ে এই দুর্ঘটনাগুলো ঘটেছে। জিয়াউর রহমান হত্যাকাণ্ড কোন মাসে হয়েছিল? বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড কোন মাসে হয়েছিল? গ্রেনেড হামলা কোন মাসে হয়েছিল? এই জিনিসগুলো আপনি দেখবেন যে ঘুরে ফিরে একই অবস্থা। এই সময়টাতে আপনাকে সতর্ক হতে হবে। তো সেই দিক থেকে তারেক রহমান সাহেব এই যে 100 দিন, কিন্তু এই 100 দিনের মধ্যেই মানে ওনার ক্ষমতা আরোহণ হয়েছে কোন সময়টাতে? ফেব্রুয়ারি মাসে। আচ্ছা, হিসাব করে দেখেন তো ফেব্রুয়ারি মাসে ওনার যে ক্ষমতা আরোহণ হলেন, তা ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। তো এই যে মে মাস এখন চলে গেল জুনে। তো যে ধারাবাহিকতায় যে বীজগুলো উনি বপন করেছেন সেগুলো এখন গ্রহ নক্ষত্রের কবলে পড়ে যাবে একদম অক্টোবরের মধ্যে। নভেম্বর, ডিসেম্বরে গিয়ে এগুলো মোটামুটি একেবারে তৈরি হয়ে যাবে বীজ, যার জন্য তাকে জানতে হবে যে আসলে তিনি কি করছেন বা তার পরিণতিগুলো কোন দিকে যাচ্ছে, তাকে নিয়ে কি ধরনের কথাবার্তা হচ্ছে এবং এর পরিণতি কোন দিকে যাবে। সবার আগে বলে নেই কতগুলো যে সিদ্ধান্ত তিনি ক্ষমতায় এসে যে কথাগুলো বলেছিলেন। তেলের দাম বাড়বে না, বিদ্যুতের দাম বাড়বে না। ইতিমধ্যে 2 দফায় তেলের দাম বেড়েছে, বিদ্যুতের দামও এক লাফে যেভাবে বেড়েছে যেটি বিস্ময়কর। কোনো অছিলা নাই, কোনো কথা নাই। জনগণ এই সময়টাতে, এই প্রচন্ড গরমের মধ্যে আপনি বিদ্যুৎও দিতে পারছেন না, কিন্তু দামও বাড়িয়ে দিয়েছেন। এটা যদি নভেম্বর মাসে হতো তাহলে হয়তো মানুষ এতটা রাগ হতো না, কিন্তু এই সময়টাতে এখন প্রচন্ড গরম সারা দেশে, যেখানে যেখানে
মানে মানুষ বিদ্যুৎ পাচ্ছে না, আর সেখানে যখন বলা হলো 16% 17% করে বিদ্যুতের দাম বেড়ে গেছে, মানুষের মাথায় বজ্রপাত আজে গেল। তেলের দামের কথা তো বললাম, 2 দফায় বাড়ানো হয়েছে। সিএনজির দাম, এলএনজির দাম কি হয়েছে, এলপিজির দাম কি হয়েছে। আচ্ছা, এরপরে যদি ধরেন সরকারের 100 দিনের সফলতা, কার্ড বিতরণ করা হচ্ছে বা হবে, খাল কাটা হয়েছে বা হচ্ছে। আচ্ছা, এতে আপনি কি পেয়েছেন, আমি কি পেয়েছি? মানে 18 কোটি মানুষ উল্লসিত হবে, খুশি হবে, তারেক রহমান সাহেবকে দোয়া করবে, সরকারকে অভ্যর্থনা জানাবে। ক্যান ইউ শো এনি ডিসিশন অফ দ্য গভর্নমেন্ট, এনি যাকে বলা অ্যাক্টিভিটিস অফ দ্য গভর্নমেন্ট, যে 18 কোটি মানুষকে আহ্লিত করেছে, সিঙ্গেল নেই। তারা বলছে যে আমরা আমাদের নির্বাচনী ওয়াদা অনুযায়ী উইদিন দ্য পার্টি কেউ মন্ত্রী হয়েছেন, কেউ এমপি হয়েছেন, কেউ এমপিগিরি হারাচ্ছেন, কিন্তু আলটিমেটলি তারেক জিয়ার কি লাভ হলো, বিএনপির কি লাভ হলো, পুরো দেশ জাতির কি লাভ হলো? এখন পর্যন্ত সিঙ্গেলি 100 দিনে আপনি ওইভাবে সারা দেশকে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত উল্লসিত, আনন্দিত করার মতো একটি সিদ্ধান্ত গ্রহণিত হয়নি। বলা হচ্ছে পদ্মা ব্যারেজ তৈরি করা হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। লোকজন খুশি হয়েছে, কিন্তু এগুলো নিয়ে এখনো পর্যন্ত ঠিক ওইরকম প্রকল্পের পর্যায়ে রয়ে গেছে। যাই হোক, এনিওয়ে, এখানে যেটা হচ্ছে সেটা হলো যে জনাব তারেক রহমান সাহেব, তিনি প্রধানমন্ত্রী হিসেবে যদি খুব বেশি ভালো করেন, প্রকৃতি তার কতগুলো বৈশিষ্ট্য তার মধ্যে ফুটিয়ে তুলবে, যেটি তার বাবার মধ্যে দেখা গিয়েছিল, এমনকি তার মায়ের মধ্যে দেখা গিয়েছিল 1991 সালে, 2001-এ নয়, 1991 সালে। 1991 সালে তিনি ক্ষমতা এলেন, উইদিন প্রথম 3 মাস আপনি তার ছবি দেখেন। জিয়াউর রহমান সাহেব ক্ষমতা এলেন, প্রথম 3 মাস তার ছবি দেখেন। শেখ হাসিনা 1996 সালে ক্ষমতা এলেন, প্রথম 3 মাস তার ছবি দেখেন। শেখ হাসিনা ক্ষমতা এলেন একাগারের পরে, প্রথম 3 মাস তার ছবিগুলো দেখেন, অ্যাক্টিভিটিসগুলো দেখেন, এটা সিঙ্গেল ডট পাবেন না। আর যখন মানুষ ভুল করে তখন একটার পর একটা ঘটনা ঘটতে থাকে। সেই দিক থেকে তারেক রহমান সাহেবের বডি ল্যাঙ্গুয়েজ, মুখের হাসি, অভিব্যক্তি, চামড়ার রং সব মিলিয়ে আপনি দেখেন তো এখানে তার সফলতা, ব্যর্থতা, সার্থকতা, প্রশংসা, আল্লাহর রহমত এবং বরকতের কি কি সিমটম তার মধ্যে আছে, আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন। 2 নম্বর হলো যে তাকে নিয়ে কি কথাবার্তা হচ্ছে, লোকজন দলের ভিতরে বাইরে কি বলছেন তাকে নিয়ে। একটু দেয়ালে কান পেতে শুনেন তো, তার সেফটি নিয়ে, তার সিকিউরিটি নিয়ে কি কথাগুলো বলা হচ্ছে, তার বেঁচে থাকা নিয়ে, তার দুর্ঘটনা নিয়ে, তার সফলতা নিয়ে, তার ব্যর্থতা নিয়ে ইতিমধ্যে সামাজিক মাধ্যমে কি সব কথাবার্তা বলা হচ্ছে। জাস্ট লিসেন। মানুষের মুখে জয়, মানুষের মুখে ক্ষয়, এই বিষয়গুলো জনাব তারেক রহমান সাহেব এবং তার আশেপাশে যারা লোকজন তাদেরকে বুঝতে হবে। এই যে হঠাৎ করে তারেক রহমান সাহেবের লাল তার, মানে লাল টেলিফোনের সংযোগ বিচ্ছিন্ন হলো, তার কেটে ফেলা হলো, সেই তার মানে ফাজলামোর একটা সীমা আছে। প্রথমত এই খবরটা আসা উচিত ছিল না। এটা যে একটা বড় চক্রান্ত, প্রধানমন্ত্রীর তার কেটে দিয়ে তাকে ভয় দেখানো হলো যে আপনি যেভাবে চলছেন উই ডু নট অ্যাগ্রি, আপনি যেভাবে হিরো হওয়ার চেষ্টা করছেন আমরা আপনাকে সেই হিরো হতে দেব না, আমাদের বলয়ের বাইরে যেতে পারবেন না, আমাদের কথা শুনতে হবে। তার কেটে দিলাম, তাও কি রেড মানে টেলিফোন, লাল তারের, লাল টেলিফোনের সেই তার কেটে দিলাম। এটাকে বুঝতে হবে, যদি আপনাকে এটা বুঝতে হয় তারেক রহমান সাহেবের আশেপাশে যারা আছেন তাদেরকে ওই ইতিহাসটা পড়তে হবে। বেশি দিন আগে না, রোনাল্ড রিগানকে একবার গুলি করা হলো। সেই গুলি করার 1 মাস আগে রোনাল্ড রিগান, বা 3 মাস আগে রোনাল্ড রিগানের কতগুলো সিদ্ধান্ত, বক্তব্য, মনোভাব, গুলি করে তাকে এখন চিৎ করে শোয়াই দেওয়া হলো। এরপর পরবর্তীতে রোনাল্ড রিগানের যে কর্মকাণ্ড,
সেটাকে যদি মিলান তাহলে এই যে লাল টেলিফোনের তার কেটে দেওয়া হলো, এটার সঙ্গে আপনি মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিতে পারবেন হোয়াট ইজ হ্যাপেনিং, কি ঘটতে যাচ্ছে আর কি করা উচিত। দ্বিতীয়ত, এই খবর আবার মানে উনি যা কিছু করছেন সামনে চলে আসছে, উনি সেই মানে যাকে বলে একটা নোট দিচ্ছেন, প্রধানমন্ত্রীর একটা নোট, ইটস এ সিক্রেট সিক্রেট সিক্রেট, বিদেশে যাবে ভার্বাল নোট, মশা মারার জন্য শিখতে যাবেন ডক্টর সাদাত, তার দলেরই সবচেয়ে নির্যাতিত, সবচেয়ে সম্মানিত চট্টগ্রামের মধ্যে। আমরা যারা বাইরে থাকি, চট্টগ্রামে যেমন আওয়ামী লীগ জমানাতে মানে বিএনপি জমানাতে আওয়ামী লীগের একটা লোক স্টার হয়ে গিয়েছিলেন, তিনি মেয়র মহিউদ্দিন সাহেব। আর সারা বাংলাদেশে যদি চট্টগ্রামের কোনো একটা মানুষ সারা বাংলাদেশের মানুষের সহানুভূতি পেয়ে থাকে, তিনি ডক্টর শাহাদাত। তার উপর যে জুলুম হয়েছে আওয়ামী লীগ জমানাতে, বারবার যেভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে যেভাবে অপমানিত লাঞ্ছিত করা হয়েছে, বিশ্বাস করেন বিএনপির কোনো লোকের প্রতি সারা বাংলাদেশ উইথ ডিউ রেসপেক্ট, ইভেন নট মির্জা ফখরুল, পাবলিক সিম্প্যাথি এইভাবে আসেনি যেভাবে ডক্টর শাহাদাতের উপরে পাবলিক সিম্প্যাথি আসছে। তাকে যদি তুলনা করতে চান তাহলে আওয়ামী লীগ জমানাতে, বিএনপির জমানাতে যেভাবে জুলুম করা হয়েছিল মেয়র মহিউদ্দিন এবং তার উপর যেভাবে জনগণের একটা সিম্প্যাথি ছিল সারা বাংলাদেশে, ঠিক সেই সিম্প্যাথিটা ডক্টর শাহাদাতের আছে। এটা তৈরি হয়েছে। এখন এটাকে কেন তারেক রহমান সাহেব ধ্বংস করবেন? এই শাহাদাত ইজ নো মোর। আর কয়েকদিন পরে সে এখন এই যে আপনি যে ভার্বাল একটা নোট দিয়ে দেওয়া হলো, এই নোটটা প্রচারিত হওয়ার পরে বিএনপির যারা লোকজন, তার রাজনীতির যে ওয়েট, এটা একেবারে 100 ডিগ্রি থেকে 10 ডিগ্রিতে নেমে আসছে। চট্টগ্রামের রাজনীতিতে এখন তাকে সবাই খরগোশের মতো একজন দুর্বল প্রাণী মনে করবে। এই শাহাদাত সাহেব আর দাঁড়াতে পারবেন না, জাস্ট একটা প্রধানমন্ত্রীর ভার্বাল এই নোটটা যখন প্রসারিত হয়ে গেল। এইভাবে রাজনীতি না, এই কাজটা কারা করালো? প্রধানমন্ত্রী কেন এই কথা লিখতে গেলেন? 2 নম্বর হলো যে এটা তো প্রধানমন্ত্রী নর্মালি এই ধরনের কথা লিখেন না, এই ধরনের কথা বলেন না। কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা, কাউকে ছোট করা, এটা আসলে জিয়া পরিবারের লক্ষণ নয়। বরং তিনি বড় জোর খারাপ লাগলে সাদাতকে টেলিফোন করে ডেকে পাঠাতেন, বকা দিতেন। কিন্তু এইভাবে নোটে লিখে হিউমার করার মতো মানে তারেক রহমান সাহেব এই ধরনের মানুষ না। এটা আমি গোলাম মোল্লা রনি করলে যে না উনি এই ধরনের লেখে বা ঠাট্টা মস্করা করে, এটা তারেক রহমান সাহেব কোনোদিন দেখাতে পারবে না জীবনে এই ধরনের কোনো হিউমার তিনি করেছেন কারোর সাথে। এই হিউমারের মধ্যে উনি নেই। তো এই হিউমারটা যদি উনি করে থাকেন, ধরেন একেবারে সফট, কার বুদ্ধিতে করেছেন? কে এই ড্রাফটটা লিখে দিয়েছে? 2 নম্বর হলো এটা প্রকাশ করলো, মিডিয়াতে আসলো কেন? এটা কি তারেক রহমান সাহেব করেছেন নাকি অন্য কেউ করেছেন? এগুলোর সঙ্গে এই লাল টেলিফোনে তার কাটা মিলান, তাহলে আপনি বুঝতে পারবেন যে তিনি ভুল করছেন না রাইট করছেন, বা তার পরবর্তী ফলাফলগুলো কি হতে পারে। এরপর আসেন তার কিচেন ক্যাবিনেট। আপনি দেখেন ডক্টর ইউনূসকে ডুবাইছে তার কিচেন ক্যাবিনেট, শেখ হাসিনাকে ডুবিয়েছে তার কিচেন ক্যাবিনেট। তার কিচেন ক্যাবিনেটে যেভাবে এস আলম ঢুকে যেতে পারতেন, কিচেন ক্যাবিনেটে যেভাবে সালমান এফ রহমান ঢুকে যেতে পারতেন, তো ওভাবে তোফায়েল সাহেব ঢুকতে পারতেন, আমর সাহেব ঢুকতে পারতেন। এখন তারেক রহমান সাহেবের কিচেন ক্যাবিনেটে কারা ঢুকছেন? কারা মেন্টর? কারা তার পাশে বসছেন? কারা তাকে ডমিনেট করছেন? কারা তাকে রিপ্রেজেন্ট করছেন? কারা তার প্রভাব দেখাচ্ছেন? তারা কি দলের গুরুত্বপূর্ণ ব্যক্তি? তারা কি জনগণের উপর প্রভাব বিস্তার করতে পারেন? তারা কি পপুলার? তারা কি লেখাপড়া জানা শিক্ষিত সজ্জন ব্যক্তি? তারা কি সম্মানিত? তারা কি চারিত্রিকভাবে এমন সৎ যে আল্লাহ রহমত বরকত নাজিল হয়? যদি ইপিএস, সার্টেনলি তারেক রহমান সাহেব রাইট পথে আছেন। আর ইফ নট, তাহলে আপনি ধরে নিতে পারেন যে এখানে ফলাফল অতীতের যে কোনো দুর্ঘটনার চাইতে আরো প্রলয়ঙ্করী হবে, মারাত্মক হবে। আমরা চাই গণতন্ত্র অব্যাহত থাকুক, আমরা চাই রাজনীতির ধারাবাহিকতা থাকুক, আমরা চাই বড় বড় রাজনৈতিক দলগুলো ইউরোপ আমেরিকাতে যেভাবে শত শত বছর ধরে রাজনীতির দুটো ধারা তারা মেনটেন করেন,
আমাদের দেশেও সেই ধারাটা চালু থাকুক। কিন্তু ঘন ঘন দুর্ঘটনা, ঘন ঘন নেতৃত্বের বিপর্যয়, ঘন ঘন সরকার পরিবর্তন, ঘন ঘন দলের বিপর্যয়, আবার সেইগুলোর মধ্যে নতুন একটা মেরুকরণ সমীকরণ, এর মাধ্যমে নতুন একটা ক্ষমতার প্রেক্ষাপট তৈরি হওয়া, এই জিনিসগুলো একটা জাতিকে এগোতে দেয় না। সবকিছুর একটা ধারাবাহিকতা থাকা দরকার। আমাদের দেশে সব আছে, কিন্তু ৭১ থেকে এই পর্যন্ত কোনো সরকারের ধারাবাহিকতা নেই, কোনো রাজনৈতিক দলের ধারাবাহিকতা নেই, কোনো নেতার ধারাবাহিকতা নেই, অনেকটা সর্পিল গতি, এলোমেলো। ফলে আসলে আমরা এগোতে পারিনি। আমাদের ব্যক্তিগত জীবনে এদেশের ১৮ কোটি মানুষ প্রচুর সফলতা রয়েছে, দেশে এবং বিদেশে। কিন্তু এই সফলতাগুলো যখন এই রাজনীতির মেরুকরণের মধ্যে পড়ে যায়, সর্পিল গতির মধ্যে পড়ে যায়, রাজনীতির জিঘাংসার মধ্যে পড়ে যায়, মুহূর্তের মধ্যে সবকিছু তছনছ হয়ে যায়। একটা সময় এই বেক্সিমকো সরকারি চাকরি ছেড়ে, এমনকি জাতিসংঘের চাকরি ছেড়ে মানুষ বেক্সিমকোতে চাকরি করতে চাইতো। সে এত পচে গেল কেন যখন এই রাজনীতির লোভ লালসার মধ্যে পড়ে গেল? এস আলমের এত অবনতি হলো কেন? এস আলম একজন সেলফ মেড ম্যান, নিজের পরিশ্রম করে ব্যাংকের লোন নিয়ে কোনোদিন ডিফল্ট হয়নি। ২০০৮ সনের আগে এস আলমের নামই তো আমরা শুনিনি। আমরা তার নাম শুনেছি একজন সফল ব্যবসায়ী হিসেবে, এস আলম পরিবহন হিসেবে। কিন্তু কি করে সে রাজনীতির মাফিয়া চক্রের মধ্যে ঢুকে তিনিও শেষ হলেন, তার জীবন শেষ হলো। সালমানের কথা একই অবস্থা। সালমান এফ রহমান ৮০ দশকে এই যে এরশাদের কবলে পড়লো, কিন্তু এরশাদের কবলে পড়ার আগ পর্যন্ত আমরা তো তাকে মানে সালমান এফ রহমান, বেক্সিমকো, সোহেল রহমান, এটা মানুষের স্বপ্নের পুরুষ ছিল। কেন মানুষ এই ২ নম্বর কাজ করতে যায় আমি এগুলো বুঝতে পারি না। আপনি চিন্তা করেন যে গাজী টিভি, গাজী গ্রুপ, এই লোক একজন বীর মুক্তিযোদ্ধা, শিক্ষিত ভদ্রলোক মানুষ, নিজের চেষ্টায় কত বড় হয়েছেন। কি দরকার হঠাৎ করে এই লোকটা এমপি হয়ে জীবনের সবগুলো শেষ করে দিলেন? তার যত দুর্নাম বদনাম তার নির্বাচনী এলাকাতে, তার যেভাবে ফ্যাক্টরিটা পুড়িয়ে দিল, এ তো এই রাজনীতির সর্পিল গতির কারণে। আদারওয়াইজ এই জিনিসগুলো হতো না কখনো। তো সেই দিক থেকে আমরা মনে করি রাজনীতির একটা মানে নীতি থাকা দরকার, যে আমরা কোনো প্রতিষ্ঠান ধ্বংস করব না। আজ যদি ধরেন বাংলাদেশের এই মুহূর্তে যে বড় বড় গ্রুপগুলো রয়েছে, ইস্পাহানি গ্রুপ, একে খান গ্রুপ, তারা যদি রাজনীতির বলয়ের মধ্যে ঢুকে যেত, খালি একটু প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গেছে প্রাণ গ্রুপ, ও যদি আরেকটু মানে প্রাণের এমনি আমাদের ছোট ভাই এখন যে আছে, তো ও যদি আর একটু আঘাতো, ওর উপর যে ডলার আসতো, ওর ফ্যাক্টরি কিন্তু মানে প্রাণ বাংলাদেশের মধ্যে সবচেয়ে বিগেস্ট কোম্পানি। তো সেই বিগেস্ট কোম্পানি প্রায় ১৬ লাখ লোক সেখানে চাকরি করে, এই পুরো কোম্পানিটা শেষ হয়ে যেত। আজকে গেল প্রাণ। এরপরে ধরেন বসুন্ধরা গ্রুপ একটা পয়সা ব্যাংক লোন তারা নেয় নাই, তাদের বিরুদ্ধে ঠিক আছে ভূমি দখল অন্যান্য যে জিনিসগুলো তাদের অভিযোগ আছে, কিন্তু এরা কোনো ব্যাংক ডিফল্ট করেনি। এরা যাকে বলা হয় কোনো সরাসরি রাজনৈতিক দলে করে না, কোনো ব্যাংক মানে, বরং বসুন্ধরা একমাত্র গ্রুপ যারা ব্যাংকের মালিক ছিল, কিন্তু বললো যে না এটা ভালো ব্যবসা না, এই ব্যাংকের মালিকানা ওদের বোধহয় SIBL, এই ব্যাংকটা যেটা SLM পরে কিনে নিয়েছে, এই ব্যাংকের মেজর শেয়ার হোল্ডার ছিল বসুন্ধরা গ্রুপ, তারা ব্যাংক থেকে বের হয়ে গেছে। খালি প্রধানমন্ত্রীর সাথে একবার একটু দেখা করতে গেছে, হয়তো নিজের ইচ্ছায় গেছে, হয়তো কেউ ধরে নিয়ে গেছে, অথবা DGFI নিয়ে গেছে, বিভিন্ন রকম মানে তাদেরকে তো সরকার এই যে রাজনীতি মানে আওয়ামী লীগের আমলে যেমন তারা চেয়েছে বসুন্ধরা তাদের কথা মতো চলুক, বিএনপির জমানাতেও তারা চেয়েছে, ইউনূসও চেয়েছে তাদের কথা মতো চলুক। এই প্রেশারের কারণে আমাদের যারা এই বড় বড় ব্যবসায়ী গ্রুপ আছে তারা সবসময় রাজনীতিবিদদের পিছনে যেতে বাধ্য হয়, আর এর ফলে রাজনীতির ১২টা বাজে। এই আমলে, তারেক রহমানের আমলে সেই কাজ কি বন্ধ আছে? ব্যবসায়ীদেরকে কি লিবার্টি দেওয়া হয়েছে? বলা হয়েছে ঠিক আছে অতীতে আওয়ামী লীগ যে কাজটা করেছে, আমরা যে ভুল করেছি সেগুলো আমরা আর করবো না, আপনারাও ব্যবসায়ী মানুষ, আমাদের দরবার ঠরবার আসার দরকার নেই, দলাবাজি করার দরকার নেই, আপনারা আপনার মতো ব্যবসা করতে থাকেন, রাষ্ট্র সাহায্য করবে। ফলে এই জিনিসগুলো যদি না হয় তাহলে অতীতের মতো যারা অতীতে ভুল করেছে তাদের যে পরিণতি, সেই পরিণতি চক্রাকারে বাড়তে থাকবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন।